সিকিম হোক বা অরুণাচল, যে কোনো পাহাড়ে নিজে রোড ট্রিপ করে ঘোরার মজাই আলাদা। কিন্তু অনেকেই আমাদের অড কাপল চ্যানেলে প্রশ্ন করে থাকেন যে এই যে 800 সিসির গাড়ি, অর্থাৎ আকারে ছোট গাড়ি, সেই গাড়ি কি নিয়ে যাওয়া যাবে এই সমস্ত দুর্গম পাহাড়ে? সেই জবাব থাকবে আজকের এই ভিডিওতে। গাড়ি চালানোর অভিজ্ঞতা আমার 2 বছরের, আর তার মধ্যেই পাহাড়ে গাড়ি চালানোর অভিজ্ঞতাও আমার সীমিত। কারণ এতদিনের যারা আমাদের চ্যানেল দেখছেন তারা খুব ভালো করেই জানেন যে আমরা ঠিক কোন কোন পাহাড়ে এখনো পর্যন্ত রোড ট্রিপ করেছি। মোটামুটি 20,000 কিলোমিটারের মতো আমি পাহাড়ে গাড়ি চালিয়েছি। এই ভিডিওতে আমার নিজে এই ড্রাইভ করার সময় আমি যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছি সেইগুলোই শেয়ার করব আপনাদের সঙ্গে। ফেসবুক হোক বা ইউটিউব, সমস্ত প্ল্যাটফর্মেই অনেকেই বারে বারে প্রশ্ন করে যে ছোট গাড়ি নিয়ে পাহাড়ে যাওয়াটা কতটা সঠিক, আদেও যাব কিনা, গেলে কিভাবে যাব, গেলে কোন কোন সাবধানতা অবলম্বন করব, বা কি কি মডিফিকেশন করতে হবে গাড়িতে, সেই সব কিছু জানাবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ অড কাপল। আমি শুভেন্দু, আর ক্যামেরার পেছনে আছে ইন্দ্রাণী। তো এই যে আজকের ভিডিও, এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো আমরা দেব সেগুলো যতটা মানে আপনাদের কাজে লাগবে যারা গাড়ি ড্রাইভ করবেন, তার পাশাপাশি কিন্তু কাজে লাগবে আপনাদের যারা সহযাত্রী থাকবেন এই ধরনের দুর্গম পাহাড়ের রোড ট্রিপে। সিকিম হোক, অরুণাচল হোক, বা হাতের কাছে ঝাড়খণ্ড, যেখানেই আপনি পাহাড়ে গাড়ি চালান না কেন, সেই সমস্ত পাহাড়ে গাড়ি চালানোর আগে সব থেকে আগে আপনাকে যেটা ডিসাইড করতে হবে সেটা হচ্ছে আপনি আদেও মনে প্রাণে যেতে চান কিনা। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা রোড ট্রিপ করতে হাজির হই শুধুমাত্র আমরা একটা গাড়ি আছে বলেই আমাদেরকে পাহাড়ে যেতে হবে গাড়ি নিয়ে, এমনটা কিন্তু নয়। যদি আপনি পাহাড়ে গাড়ি চালানোর ক্ষেত্রে প্যাশনেট হন এবং আপনার যদি মনে হয় হ্যাঁ, অ্যাট এনি কস্ট আমি যখন ঘুরতে যাব আমি নিজে ড্রাইভ করেই ঘুরবো, আমি কারো সাহায্য নেব না, মানে মোবিলিটিতে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করব পাহাড়ে, তবেই কিন্তু আপনার উচিত পাহাড়ে বা এই ধরনের দুর্গম জায়গায় নিজের রোড ট্রিপ করতে যাওয়া। তো এই ধরনের রোড ট্রিপে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে আগে মানুষ যেটা প্রশ্ন করেন সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিনের সাইজ নিয়ে, যে 800 সিসির ইঞ্জিন, আমরা কি আদেও এই এত এলিভেশনে আমাদের যাওয়া ঠিক হবে? তার জবাবে আমি এটাই বলবো যে দেখুন, আমি একটা গাড়ি নিয়ে যাচ্ছি মানে আপনি আমাকে দেখছেন 800 সিসির গাড়ি নিয়ে যেতে, তার অর্থই যে আপনিও সেখানে গিয়ে হাজির হবেন তা কিন্তু নয়। তার জন্য দরকার আগাম কিছু প্রস্তুতি। আপনি যদি 800 বা 1000 সিসির ইঞ্জিনের গাড়ি নিয়ে পাহাড়ে রোড ট্রিপে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে বেরোনোর আগে এই কয়েকটা জিনিস অবশ্যই দেখে নিন। প্রথমেই ইঞ্জিন অয়েল পুরনো হলে বা লেভেল কম হলে ট্রিপের আগেই কিন্তু ইঞ্জিন অয়েল বদলাতে হতে পারে বা ইঞ্জিন অয়েলের লেভেল বাড়াতে হতে পারে। তারপর কুল্যান্ট, পাহাড়ি চড়াইয়ে ইঞ্জিনের ওপর বেশি চাপ পড়ে, তাই কুল্যান্টের লেভেল ও কন্ডিশন ঠিক আছে কিনা সেটা দেখে নিন। এয়ার ফিল্টার পরিষ্কার রাখুন, নোংরা ফিল্টার ইঞ্জিনের পাওয়ার কিন্তু কমিয়ে দেয় এবং তার ফলে মাইলেজও কম পাওয়া যায়। রেডিয়েটর, হোস পাইপ ও বেল্টে কোথাও লিক বা ফাটল আছে কিনা সেটাও কিন্তু একবার দেখে নেওয়া প্রয়োজন। সঙ্গে ব্যাটারি, ব্রেক ফ্লুইড, ক্লাচ এবং টায়ারের প্রেশার চেক করিয়ে নিন। পাহাড়ি রাস্তায় এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে জরুরি কথা, চড়াইয়ে কখনো গাড়িকে জোর করবেন না, সঠিক গিয়ারে চালান, অযথা হাফ ক্লাচ ব্যবহার করবেন না, আর আরপিএম সাধারণত 2000 থেকে 3000-এর মধ্যেই রাখার চেষ্টা করুন। প্রয়োজনে মাঝে মাঝে গাড়িকে একটু বিশ্রাম দিন। এই ছোট ছোট বিষয়গুলো মেনে চলুন। অল্টো থেকে i10, ওয়াগনার থেকে টিয়াগো, যে কোনো ছোট গাড়ি নিয়েই নিশ্চিন্তে পাহাড়ের রাস্তায় সুন্দর একটি রোড ট্রিপ উপভোগ করতে পারবেন। আমার গাড়ির ইঞ্জিন ছোট, কিন্তু অথচ দেখুন পাহাড়ে গিয়ে সেখানে কিন্তু বেশিরভাগ সেখানকার স্থানীয় মানুষ চালান হয় অল্টো না হয় এসপ্রেসো। সেই সব গাড়ি কিন্তু হয় 800 সিসি না হয় 1000 সিসির। তো সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে গাড়ির কন্ডিশন চেক করা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ গাড়ি বাড়িতে রেখেছেন,
ভেবে রেখেছেন যে আমার তো একটা গাড়ি রয়েছে, কিন্তু গাড়ির যে মেনটেনেন্স তার ডেট পেরিয়ে যায়। হ্যাঁ করাবো, গাড়ি তো অতটা বেশি চলে না, এইভাবেই কিন্তু বেশিরভাগ মানুষ ভাবেন। এটা কিন্তু করলে চলবে না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে গাড়ি যথেষ্ট মেনটেন না হওয়ার কারণে অনেক সময় কিন্তু মানুষ বিপদে পড়ে। তাহলে এটা করলেও চলবে না। আর একটা যেটা করতে হবে সেটা হচ্ছে, এই ধরনের রোড ট্রিপে প্রথম যখন আপনি আপনার গাড়িকে নিয়ে যাচ্ছেন, হয়তো এতটা দুর্গম জায়গায় আপনি আপনার গাড়িকে কখনো নিয়ে যাননি, সেক্ষেত্রে যেটা করা দরকার সেটা হলো নিজের গাড়িটার কিন্তু ওয়েট বেশি হতে দেবেন না। লাইট প্যাকিং করুন, পরিমাণে কম সংখ্যক সদস্যকে নিয়ে প্রথমে পাহাড়ে রোড ট্রিপ করার চেষ্টা করুন। তাতে গাড়ির ক্যাপাবিলিটিও বুঝবেন, প্লাস পাহাড়ে গাড়ির ওপর কন্ট্রোল কিন্তু ভালো তৈরি হবে। এইবার প্রশ্ন আসবে যে কতটা প্যাকিং বা কতটা লোডকে আপনি লাইট লোড বলবেন। লাইট লোড হচ্ছে ঠিক ততটাই যেখানে আপনার গাড়িটা খুব ইজিলি নেভিগেট করতে পারবে। প্রথমেই বলা দরকার যে এই ধরনের রোড ট্রিপের ক্ষেত্রে কিন্তু অনেকেই বলেন 4x4, 4x4 তো যথেষ্ট ক্যাপেবল, সেটা আমি মানছি, কিন্তু অল্টো চুজ করার নেপথ্যেও কিন্তু আছে যথেষ্ট কারণ। কারণ হচ্ছে এর যে মাথাটা, অল্টো যে পরিমাণ চওড়া, তাতে খুব ইজিলি খুব সরু জায়গাতেও পাহাড়ের মধ্যে এটাকে নেভিগেট করানো যায়। বরং হাইওয়েতে অল্টো চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ পাশাপাশি অনেক ভারী ভারী গাড়ি যায়। কিন্তু যখন আপনি পাহাড়ে চলছেন তখন উল্টে অল্টোর সাইজ কিন্তু আপনার জন্য একটা অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে। তবে হ্যাঁ, এই যে যেহেতু বললাম যেহেতু কম সিসির গাড়ি, তাই লাইট লোডিং আপনার দরকার পাহাড়ের ক্ষেত্রে। এবার যেটা দরকার সেটা হচ্ছে, গাড়ি তো আপনি নিলেন, গাড়ি আপনি প্যাকও করলেন, কম সংখ্যক মানুষে যাচ্ছেন, প্রথমে হয়তো 2জন যাচ্ছেন আমাদের মতো, বা 3জন যাচ্ছেন। এইবার যেটা দরকার সেটা হচ্ছে গাড়ির এমার্জেন্সির জন্য আপনাকে কিছু জিনিসপত্র আপনার সঙ্গে রাখতে হবে। সেটা হচ্ছে একটা ভালো টায়ার ইনফ্লেটার। এই যে জিনিসগুলো বলছি তার প্রত্যেকটা যেগুলো আমরা ব্যবহার করি সেই প্রোডাক্টগুলো কিন্তু আমি লিঙ্ক করে দিচ্ছি এই ভিডিওর নিচে। একটা টায়ার ইনফ্লেটার, তার সঙ্গে দরকার হচ্ছে একটা ভালো পাংচার কিট, সেটাও কিন্তু নিতে ভুলবেন না। তার পাশাপাশি যেটা দরকার সেটা হলো একটা এক্সট্রা টায়ার। এক্সট্রা টায়ারের হাওয়া চেক করিয়ে নেবেন, আর বাকি টায়ারগুলোকেও একবার করে চেক করিয়ে নেবেন এই ধরনের অফে যাওয়ার ক্ষেত্রে, কারণ সেখানে গিয়ে তো আপনি ইজিলি সব কিছু পাবেন না। এবার যেটা দরকার, যে ছোট যদি গাড়ি হয়, মানে এই যে 800 সিসি বা 1000 সিসির গাড়িগুলো, এগুলো মোটামুটি কিন্তু যদি কোনোভাবে ব্রেকডাউন করে তাহলে এগুলো ঠেলার লোক পাওয়া যায়, মানে মানুষ ঠেলে আপনাকে উদ্ধার করে দিতে পারে। কিন্তু খুব ভারী যদি গাড়ি হয়, ধরে নিন এসইউভি বা এই ধরনের গাড়ি, তাহলে আপনাকে কিন্তু একটা টোয়িং রোপ ক্যারি করতে হবে, যে রোপটাতে যদি ব্রেকডাউন করে তাহলে সেই রোপটা বেঁধে অন্য গাড়ির সঙ্গে জুড়ে দিয়ে আপনাকে সেখান থেকে উদ্ধার করবে। এবার হচ্ছে গাড়ি আপনি প্যাক করে ফেলেছেন, গাড়ি নিয়ে আপনি পাহাড়ের দিকে যাচ্ছেন, আপনি হাইওয়ে ক্রস করে ফেললেন, এইবার পাহাড়ে ওঠার পালা। তার আগে যেটা খুব দরকার সেটা হচ্ছে ফিউল ম্যানেজমেন্ট। আপনি গাড়ি চালাচ্ছেন, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে পাহাড়ে কিন্তু 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 4 কিলোমিটার পর পর আপনি পেট্রোল পাম্প পাবেন না। বিশেষত অরুণাচলে এই সমস্যাটা তো বেশি। আর ইস্ট সিকিমের ক্ষেত্রে আপনি রংলি পর্যন্ত তাও অনেকে বোতলে করে তেল বিক্রি করে, যেগুলো কাটাই তেল আর কি, মানে যে ইয়েতে পাবেন নর্মাল দোকানে, তার বাইরে কিন্তু তারপরে আপনি আর তেল পাবেন না। তাহলে আপনাকে আগে ভাগে এই তেলের ব্যবস্থা আপনাকে করে রাখতে হবে। তার বেস্ট প্র্যাকটিস হচ্ছে ইস্ট সিকিমের ক্ষেত্রে শিলিগুড়িতে এসে একবার আপনি ফুল ট্যাঙ্ক করে নিন। মোটামুটি 1000 সিসি বা 800 সিসির যে গাড়ি, তাতে কিন্তু একবার ফুল ট্যাঙ্ক করলে পুরো মানে রংলি হয়ে জুলুক দিয়ে গ্যাংটক হয়ে শিলিগুড়ি আপনার ফিরে আসা যাবে, যে পরিমাণ তেল এই 800 বা 1000 সিসির গাড়িতে লাগে। পাহাড়ে ড্রাইভের ক্ষেত্রে আর একটা যেটা বিষয়, যেটা সবসময় আমি মানে আমার ভিডিওতেই বলে থাকি, সেটা হচ্ছে লোয়ার গিয়ার আপনাকে ব্যবহার করতে হবে। প্রয়োজনে ফার্স্ট গিয়ারেও নামতে হতে পারে, এবং যখনই দেখছেন আপনার গাড়ি এতটুকু স্ট্রাগল করছে, সঙ্গে সঙ্গে গিয়ার ডাউন করুন। অনেক ক্ষেত্রেই পাহাড়ে এখন যেমন সিকিমের বহু জায়গাতেই, ইস্ট সিকিম বাদ দিয়ে আমি বলবো সাউথ বা অন্যান্য জায়গায় থার্ড গিয়ার পর্যন্ত কিন্তু ব্যবহার করা যায়। কিন্তু যখনই আপনি দেখছেন আপনার গাড়ির
লোডের ওপর নির্ভর করে বা আপনার গাড়ির ক্যাপাবিলিটির ওপর নির্ভর করে আপনার মনে হচ্ছে যে গাড়িটা কোথাও একটা স্ট্রাগল করছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই লোয়ার গিয়ারে ড্রাইভ করুন। পাহাড়ে যখন আপনি ড্রাইভ করছেন, যিনি ড্রাইভার সিটে বসে আছেন, যিনি ড্রাইভিং সিটে বসে আছেন, তার তো একটা ঠিক আছে, উনি ড্রাইভ করছেন। এইবার হচ্ছে যিনি তার পাশের সিটটাতে বসে আছেন, তারও কিন্তু বেশ কিছু জায়গায় কিছু দায়িত্ব থাকে। যেমন হচ্ছে যে এই যে ধরে নিন অনেক সময় আমরা দেখি যে একটা জায়গায় সামনে থেকে একটা বড় গাড়ি চলে এলো, আপনি ওকে পাস দেবেন এবং আপনি তখন বাঁ দিকে যাচ্ছেন, বাঁ দিকে চাপবেন, বাঁ দিকেই কিন্তু খাল। এই সমস্ত ক্ষেত্রে যিনি আপনার পাশে থাকেন, এবং ইন্দ্রাণীরও অনেক সময় হেল্প নিই, ইন্দ্রাণী যেটা করে সেটা হচ্ছে জানলাটার কাজটা নামিয়ে ও কিন্তু মুখটা বাড়িয়ে দেখে যে ওদিকে কতটা জায়গা আছে। এতে কোনো লজ্জা নেই, জাজমেন্ট অবশ্যই দরকার, ড্রাইভারের জাজমেন্ট তো অবশ্যই ম্যাটার করে, কিন্তু যদি আপনার সঙ্গে একজন মানুষ থাকে যে এটা বলতে পারবে আপনাকে যে ওইদিকে এতটা এতটা জায়গা আছে বা এতটা জায়গা ছাড়া দরকার আর কি, বা সামনেটা তার একটু খারাপ আছে, অবশ্যই সাহায্য নেবেন। এতে অনেকে মনে করেন যে এটাতে তাহলে নাকি ড্রাইভারের যে ক্যাপাবিলিটি তার উপর নাকি প্রশ্ন তোলা হচ্ছে, কেন উনি তো জাজমেন্ট করে চলে যেতে পারবেন। এটা কোনো বাহাদুরির ব্যাপার না। সেখানে আমি যেখানে একটা ঘুরতে গেছি দুর্গম জায়গায়, সেখানে যাওয়া এবং সেখান থেকে সঠিকভাবে ফিরে আসা, এটাই হবে মূল উদ্দেশ্য। বাকি সব ওসব প্রেস্টিজ, আমার ড্রাইভিং ক্যাপাবিলিটি, ওসব অন্যদিকে সরিয়ে রাখুন। আসল হচ্ছে আপনাকে যেতে হবে এবং ফিরে আসতে হবে সুরক্ষিতভাবে। অনেকেই আমাকে গাড়ির মডিফিকেশনের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন যে পাহাড়ে যাওয়ার জন্য ছোট মানে কম সিসির গাড়িতে কোনো মডিফিকেশন করাবো কিনা। দেখুন, মডিফিকেশন অ্যাজ সাচ আমি কিন্তু এখনো পর্যন্ত নীলুতে কিচ্ছু করি এবং হয়তো আমি করবও না। কারণ আমি এটা বিশ্বাস করি যে যে কোনো গাড়ি যেভাবে তৈরি হয় তার উপর যদি আপনি অতিরিক্ত মডিফিকেশন করতে চান, মানে এইসব হাইট ইনক্রিজের জন্য টায়ার একটু বড় সাইজের বা এইসব যদি করতে চান, তাতে কিন্তু গাড়ি আপনার, যে কোনো গাড়ি, অল্টোতে সেই সুযোগটাই কম, কিন্তু অন্যান্য গাড়ির ক্ষেত্রেও গাড়ি আনস্টেবল হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। অতএব এই সমস্ত করতে গিয়ে নিজের বিপদ নিজে না ডাকাই ভালো। এবং যখন আপনি ভাবছেন যে আপনি পাহাড়ে যাবেন, তবে হ্যাঁ, বিশেষত আলোর যে মডিফিকেশন গুলো হয়, যে হয়তো এলইডি করবেন, বা এলইডি করলেও কিন্তু হোয়াইট এলইডির ক্ষেত্রে দেখবেন এখন অনেকগুলো বেরিয়ে গেছে 3 in 1, মানে অফ অন করলে বারে বারে কালারটা চেঞ্জ হয়। তাহলে ফগের ক্ষেত্রে ওটাকে কিন্তু আপনি হলুদও করে নিতে পারবেন, যেটা আমি আমার ক্ষেত্রে ভুল করেছি যে আমি হোয়াইটই করে ফেলেছি, ফলে আমাকে প্রজেক্টর করতে হতে পারে পরে থেকে একটা হলুদ রঙের। কিন্তু এই 3 in 1 যেগুলো এখন বেরিয়ে গেছে সেগুলোর সুবিধা হচ্ছে অফ অন এক দুবার, মানে সুইচ অন করলে ওর কালারটা চেঞ্জ হতে থাকে। তো এই ধরনের আলো আপনারা ব্যবহার করতে পারেন। আর একটা হচ্ছে মানে পাহাড়ে ওঠার আগে যেটা দরকার সেটা হচ্ছে লাস্ট যে আপনি সার্ভিসিংটা করাবেন তখন কিন্তু অবশ্যই ব্রেক ফ্লুইড, ব্রেকের কি অবস্থা সেগুলো একবার চেক করিয়ে নেবেন। যে কোনো যে আপনার লোকাল মিস্ত্রি বা আপনি যেখান থেকে করান, যে সার্ভিস সেন্টার থেকে, তারা সামান্য কিছু চার্জেস নেন, তারা কিন্তু চেক করে দেন। এটা কিন্তু খুব দরকার। পাহাড়ে আপনি যখন চালাচ্ছেন এবং যখন এই যে এখন যে ওয়েদারটা চলছে, এই যে বর্ষার সময় ধরে নিন প্রচন্ড স্লাসি হয়ে গেছে রাস্তা, এক্ষেত্রে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে যে গাড়িটা আপনি চালাচ্ছেন তার যা ওয়েট এবং তার যে ইঞ্জিন ক্যাপাবিলিটি, সেটা কি সেই অতটা স্লাসকে কাটিয়ে নিয়ে যেতে পারবে। বা হালকা গাড়ির ক্ষেত্রে যেটা সুবিধে হয় যে এই ধরনের প্রচন্ড স্লাস যেখানে জমে যায় সেখানে কিন্তু গাড়িগুলোকে গ্লাইড করানো যায়, মানে একটু ভেসে ভেসে যাবে, পুরোপুরি চাকাটা ধসে যাবে না। তবে হ্যাঁ, সেখানেও মোমেন্টাম একটা ব্যাপার থাকে, যে একবার যদি মোমেন্টার আপনার মানে আপনি লস করে দিলেন তাহলে কিন্তু গাড়ি আটকে যেতে পারে। সেক্ষেত্রে ওখানে স্থানীয় কিছু লোকজন বেশিরভাগ ক্ষেত্রেই প্রেজেন্ট থাকে, হয়তো একটু আপনাকে হাঁটতে হতে পারে 8 কিলোমিটার পেছনে যেতে হতে পারে বা 8 কিলোমিটার সামনে যেতে হতে পারে, লোক ডেকে এনে আপনাকে একটু গাড়িটাকে পুশ করাতে হবে। এই কাজটা আপনাকে করতে হবে। আর যেটা আমি সবসময় বলে থাকি যে ব্রেক কিন্তু অনবরত ব্যবহার করবেন না, তার সঙ্গে কিন্তু ব্যবহার করতে হবে আপনাকে ইঞ্জিন ব্রেকিংও। আর তার জন্য ওই ছোট গিয়ারে আপনি যখন চালাবেন অটোমেটিক্যালি ইঞ্জিন ব্রেকিং আপনার বেশি হবে। পাহাড়ে রোড ট্রিপ করতে গেলে আর যেটা দরকার সেটা হচ্ছে পাহাড়ের প্রতি সম্মান প্রদর্শন, বা মনে পাহাড়ের জন্য একটা সম্মান রাখা। কারণ হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি যে যে জায়গাটা আমি গাড়ি নিয়ে পৌঁছে গেলাম সেটা আর এমন কি, কিন্তু আপনি যখন অরুণাচলে তাওয়াং যাচ্ছেন ধরে নিন, বা ধরে নিন নাথুলার রাস্তায়, এই যখন হাই মাউন্টেন পাসেস গুলো আসে, সেখানে কিন্তু নিজের অতিরিক্ত বাহাদুরি দেখানোর দরকার নেই। অক্সিজেন লেয়ার এমনি খুব
পাতলা হয়ে যায়। তার উপর আপনি গাড়িতে করে যাচ্ছেন, আপনি গাড়ি ড্রাইভ করছেন, তারপর আবার গাড়ি থেকে নেমে আপনি ইচ্ছে মতো সেখানে একটু নাচানাচি করলেন, আবার ড্রাইভিং সিটে বসে আপনি গাড়ি চালাতে শুরু করলেন। হঠাৎ করে দেখা গেল এই যে আপনি এতক্ষণ সেখানে নাচানাচিটা করলেন ওই কম অক্সিজেনে, তার ফলে আপনার দম ফুলতে শুরু করেছে, আপনি চোখে আঘাত দেখছেন। এবার তার সঙ্গে আপনার কিন্তু পেছনে বসে আছে আপনার ফ্যামিলি, আর ড্রাইভিং এই স্টিয়ারিং ধরে আছেন আপনি, আপনি চোখে আঘাত দেখছেন। এটা সাংঘাতিক হতে পারে। অতএব সবসময় নিজের মনে পাহাড়ের জন্য, পাহাড়ের পরিবেশের জন্য একটা সম্মান রাখুন, একটা ভীতি রাখুন, তাতে কোনো অসুবিধা নেই, বরং সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট। সেইটা মেনটেন করে গাড়ি চালান, সেইটা মেনটেন করে সেই পাহাড় ঘুরে আসুন। আর যেটা দরকার সেটা হচ্ছে নিজের সঙ্গে সবসময় গাড়ির প্রয়োজনীয় ডকুমেন্টস, আপনার ডকুমেন্টস ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে বাকি যে ডকুমেন্টসগুলো থাকে সেগুলো অবশ্যই ক্যারি করবেন। আর যে পারমিটগুলো আপনার লাগবে, ধরে নিন এমন আর্মি এরিয়াতে আপনি যাচ্ছেন, যখন ধরে নিন অরুণাচল যাচ্ছেন, তাওয়াং করতে যাচ্ছেন, বা ইস্ট সিকিম যাচ্ছেন, সেক্ষেত্রে তো পারমিটগুলো করাতে হয়। সেই পারমিটগুলোর অবশ্যই বেশি বেশি করে জেরক্স কপি নিজের কাছে রাখবেন। কখন কোনটা কি দরকার পড়বে সেই পরিস্থিতিতে সেখানে কিন্তু অ্যাভেলেবিলিটি থাকবে না জেরক্সের। আর যেখানে জেরক্স মেশিন আপনি পাবেন পাহাড়ে, সেখানে কিন্তু চার্জেস সাংঘাতিক, মানে একটা পাতা 10 টাকা নেয়, সেটাও দেখেছি আমি শুধুমাত্র জেরক্স করতে। তো সেইটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর অরিজিনালটা অবশ্যই ক্যারি করবেন, কারণ হচ্ছে কখন সেটার ভেরিফিকেশন করতে চাইবে আর্মি বা অন্য পার্সোনালরা, তখন কিন্তু আপনাকে দেখাতে হতে পারে। পাহাড়ে গিয়ে অনেকেই যে কারণে খুব বিপদে পড়েন সেটা হচ্ছে গাড়ির প্রতি একটু বেশি ভালোবাসা। কেন বলছি এই কথাটা? ধরে নিন এমন পরিস্থিতিতে আপনি পড়লেন যে ইতিমধ্যেই একটা ভূস্খলন হয়েছে বা রাস্তাতে প্রচন্ড স্লাশ জমে আছে, সেখানে আপনি শুধুমাত্র গাড়িটাকে বাঁচাবেন বলে আপনি এমন জায়গায় টায়ারটা ফেললেন, তাতে কিন্তু আপনার বিপদ বাড়লো। তাই অবশ্যই গাড়ির প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু আগে একটু নিজের প্রাণটাকে ভালোবাসতে হবে। গাড়িটা তো আপনার সঙ্গে আছেই, সে আপনাকে হেল্প করবে, এবং যদি কিছু অল্প স্বল্প আপনার স্ক্র্যাচ হয় বা ক্ষতি হয়, সেটা আপনি সমতলে ফিরে এসে সেটা আপনি ঠিক করে নিতে পারবেন। কিন্তু সেই মুহূর্তে সেখানে যদি মনে হয় যে একটু বেশি চাপলে বা হয়তো কোনো জায়গায় একটু ঘষে যাচ্ছে, সেটা করলেও কিন্তু সেটা সেই মুহূর্তে করতে হতে পারে আপনাকে। শুভেন্দু কেন এই কথাটা বলছে আপনাদেরকে একটুখানি দেখাই, যে এই যে এইটাও ঘষেছে এবারে সিকিম রোড ট্রিপে, এই যে এইটা যখন ঘষেছে তখন তো ঘষেছে, কিন্তু পরে মানে কলকাতায় এসে উস্কুস উস্কুস করছে এটা। না, এটা ঠিক করানো হবে, কিন্তু আসলে যাকে আমি যেখান থেকে করাই কাজটা, তো সে বলল যে আপনার যতটা হয়েছে এইটুকুটা, এই প্যানেলটা করালে আপনার একটু লস, ফলে একটু দাঁড়িয়ে যান। তো আমি বললাম আমি তাহলে কি করবো, আরেকটা স্ক্র্যাচ হওয়ার অপেক্ষা করব? বলছেন না, আপনি আর একটু কিছুদিন পরে আসুন, বর্ষাটা পেরিয়ে যাক, তারপরে করান, তাহলে নাকি সেটা নাকি বেটার হবে এই পেন্টিং এর ক্ষেত্রে। এর আগে নীলুতে সেই রকম ভাবে পেন্টিং এর কাজ হয়। এ তো গেল মূল বিষয়গুলো, কিন্তু এর বাইরেও যখন আপনি এই নীলুর মতো কাউকে নিয়ে যাচ্ছেন নিজের সঙ্গে, তখন কিছু বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে, এই ধরনের গাড়ি যখন আপনি ম্যানুয়াল চালাচ্ছেন, তখন ক্লাচ কিন্তু পুড়িয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে অনেকের। যখন দেখছেন যে গাড়ি উঠছে না, একটু টাইম দিন, প্রচণ্ড অ্যাংশাস হয়ে যাবেন না, যে করেই হোক, হাফ ক্লাচে হোক বা যেভাবে হোক, গাড়িকে তুলতেই হবে। নিজেকে একটু সময় দিন, দরকার পড়ে হ্যান্ড ব্রেক লাগান, আপনার পেছনে যিনি আছেন গাড়িতে তাকে বলুন যে আমার এই প্রবলেমটা হচ্ছে, আমার একটু টাইম লাগছে, কোনো অসুবিধা নেই। পাহাড়ে বরং আমি বলবো যে ওখানে যারা গাড়ি চালান, স্থানীয় যারা, মেন সিটিগুলো দেখুন, ওই জায়গাগুলো এখন কমার্শিয়াল হয়ে গেছে, সেই জায়গাগুলো সম্পর্কে অনেক অভিযোগ আছে আমি জানি, কিন্তু তাও আমি বলবো পাহাড়ের ইন্টেরিয়ার যে গ্রামগুলো, সেখানে কিন্তু অনেক যে ড্রাইভার স্থানীয় মানুষ, তারা কিন্তু খুব হেল্প করে, ফলে ওই ব্যাপারে ভয় পাবেন না। আর পাশাপাশি যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে, এই পাহাড়ি অঞ্চলগুলোতে অনেক জায়গাতে অক্সিজেন লেয়ার কিন্তু কম থাকে, তাই বয়স্ক বা শিশু বা এই ধরনের হাই মাউন্টেন পাসে অবশ্যই কিন্তু নিজের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার ক্যারি করবেন। আর এই মাউন্টেন পাসে গিয়ে যদি দেখা যায় যে আপনার কাছে অক্সিজেন নেই, তাহলে কিন্তু উপরে অনেক বেশি বেশি দাম পড়ে এবং অক্সিজেন অ্যাভেলেবেলও থাকে না অনেক ক্ষেত্রে, তাহলে সেটাও মাথায় রাখবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে নিয়মিত ওয়েদার আপডেটটা কিন্তু ফলো করবেন, যে আজ আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই অঞ্চলে কোনো ঝড় ঝঞ্ঝার সম্ভাবনা আছে কিনা। আর ওই হোটেলের যে মালিক বা আশেপাশের যে ড্রাইভাররা রাস্তায় দেখবেন, তাদেরকে একবার মানে লোকালি জিজ্ঞাসা করে নেবেন যে কোথাও কোনো ধস নেমেছে কিনা, কারণ এই অঞ্চলগুলোতে ধস একবার নেমে গেলে এবং আপনি যদি গিয়ে আটকে যান, তাহলে কিন্তু সেটা পুরো দিনের গল্প, আপনার জন্য একটা পুরো দিন নষ্ট। তাহলে
সেই ব্যাপারগুলোও কিন্তু মাথায় রাখবেন। এবার যেটা জানা দরকার সেটা হচ্ছে এই ধরনের রোড ট্রিপে সব থেকে মারাত্মক ভুল কোনগুলো হয় মানে আমাদের, সেটা হচ্ছে নিজের সঙ্গে ক্যাশ না ক্যারি করা। এখন সব জায়গায় ইউপিআই পেমেন্ট হয়, কিন্তু পাহাড়ে এই ভুলটা করবেন না। কারণ হচ্ছে আপনি এটিএম পাবেন না অনেক জায়গাতেই, এবং সেখানে ইউপিআই কাজ করবে না ফোনের নেটওয়ার্ক না থাকার জন্য। ক্যাশ সবসময় ক্যারি করবেন। আর তার পাশাপাশি আরেকটা যেটা ভুল হয় সেটা হচ্ছে ড্রাইভিংয়ের ক্ষেত্রে এই হেয়ারপিন বেন্ডে অনবরত হর্নটা না দেওয়া। আমরা অনেক সময় জানি যে পাহাড়ে হর্ন দিলে ভালো লাগে না, কিন্তু তাও আপনাকে হর্ন দিতে হবে এই ধরনের হেয়ারপিন বেন্ডে যেখানে একেবারে ব্লাইন্ড টার্ন, সেটা অবশ্যই সেখানে হর্ন দেবেন। আর তার পাশাপাশি যেটা অনেক সময় ভুল হয়ে যায় সেটা হচ্ছে আর্লি শুরু না করা। রাতের অন্ধকার হয়ে যাচ্ছে, আপনি হয়তো পাহাড়ি রাস্তায় রাতে আপনি ড্রাইভ করতে চাইছেন না, কিন্তু তাও বাধ্য হয়ে আপনাকে করতে হচ্ছে কারণ আপনি সকালে তাড়াতাড়ি আর্লি শুরু করতে পারেননি। এ সমস্ত ক্ষেত্রে আমি বলবো মাঝখানে একটা দিন ছাড়া যেতেই পারে। মানে ধরে নিন এরকম একটা করলেন যে একটা দিন আপনি জুলুকে গিয়ে হয়তো স্টে করলেন আপনি যখন ইস্ট সিকিম করছেন। তাতে কি হয়, যেমন আমরা যেটা করেছিলাম যে রোংলি প্রথমে চলে গিয়ে তার থেকে জুলুকের ডিস্টেন্সটা অনেকটা কম ছিল, আমরা জুলুকে ছিলাম। এক নাগাড়ে পাহাড়ে অনেকটা ড্রাইভ করা এবং এলিভেশন অনেকটা হয়ে যাওয়া, অনেকটা বেড়ে গেলে তাতে বরং শরীর আপনার খারাপই হতে পারে। তাই একটু নিজেকে সময় দিন, দরকার পড়লে রেস্ট নিন। রেস্ট নিলে দেখবেন পরের দিনের ড্রাইভটা আরও সুন্দর লাগছে। আর সকালবেলা এই 5:30, 4টে, 6টা ওই টাইমটাতে যদি আপনি শুরু করে দেন না, দেখবেন সারা দিনটা অটোমেটিক্যালি আপনার সেজে উঠবে। আর যেটা অবশ্যই করতে ভুলবেন না সেটা হচ্ছে পাহাড়ে যাওয়ার আগে যে হোটেলগুলোতে আপনারা থাকবেন তার একটু রিভিউ আগে থেকেই চেক করে নেবেন। আগে থেকে একবার কথা বলে নেবেন তাদের সঙ্গে যে যথেষ্ট পরিমাণ পার্কিং আছে কিনা, পার্কিংটা পাহাড়ের ওপরে কিনা, পার্কিংটা এমন কোনো জায়গায় কিনা যেটা হয়তো হোটেল থেকে কিছুটা হেঁটে যেতে হবে, সেই ক্ষেত্রে আপনার লাগেজ আপনাকে পাহাড়ে বইতে হতে পারে। এই সমস্ত বিষয় আপনাকে একটু মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় দেখেছি যে অনেকে রোংলি থেকে একদিনে গ্যাংটক চলে যান। সেটা ইস্ট সিকিমের ক্ষেত্রে হয়তো করা যেতে পারে, কিন্তু সেটাও কিন্তু বেশ হেক্টিক হবে আপনার জন্য, কারণ আপনি তো সবকিছু দেখবেন। কিন্তু অরুণাচলে সেই সুযোগটা নেই, কারণ হচ্ছে অরুণাচলে এক জায়গা থেকে আরেক জায়গার যে ডিস্টেন্স সেটা মারাত্মক বেশি। অতএব সেখানে আপনি বাধ্য একটু রেস্ট নিতে। আর এই রোড ট্রিপ হোক বা যে কোনো ধরনের ভ্রমণের ক্ষেত্রে যেটা খুব দরকার সেটা হচ্ছে একটা ভালো হোটেল রাত্রি যাপনের জন্য। আর সেখানে যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু পুরো ট্রিপটার যে মুডটা সেটাই নষ্ট হয়ে যায়। তো অবশ্যই আপনি যে ট্রিপে যাচ্ছেন তার আগে হোটেলগুলো চেক করুন। কোথায় থাকবেন ভাবছেন সেখানে আগে কথা বলুন যে সেই ডেটে সেখানে রয়েছে কিনা, যে রুম রয়েছে কিনা। আর আমরা এই আজকে পর্যন্ত এখনো পর্যন্ত আপনারা যে কটা হোটেলের ভিডিও দেখেছেন সেগুলো একটাও কিন্তু আমাদের চ্যানেলে পেড প্রমোশন নয়। আমরা নিজেরা গেছি, সেখানে থেকেছি, ভালো লেগেছে, সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যেখানে গিয়ে ভালো লাগেনি, সত্যি কথা বলতে সেখানকার কোনো ভিডিও আমরা তাদের হয়তো দুর্নামও করিনি, কিন্তু আমরা তাদের কোনো ভিডিও করিনি। কারণ হচ্ছে আমাদের মনে হয়েছে যে এটা কাউকে রেকমেন্ড করা উচিত নয়। যেখানে আমরা গেছি সেখানে ভালো ব্যবহার পেয়েছি বলেই সেখানে সেই ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। ফলে আপনারা যাওয়ার আগে অবশ্যই চেক করবেন, আমাদের রিভিউই শেষ কথা নয়, আরও রিভিউ দেখবেন বাকিরা কি বলছে। নিজের বিচার বিবেচনা করে যেটা আপনার ভালো লাগছে সেই হোটেলে গিয়ে তবেই আপনারা রাত্রি যাপন করবেন। একেবারে শেষে এসে যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে বেশ কয়েকদিন ধরে মানে আমরা দেখেছি আমাদের বিভিন্ন পর্বে বিভিন্ন যে কমেন্টসগুলো আসছে তাতে আমাদের মনে হয়েছে যে আমরা যেন সবাইকে বলছি যে আপনারা সবাই অল্টো নিয়ে বেরিয়ে পড়ুন পাহাড় ভ্রমণ করতে। বিষয়টা কিন্তু একেবারেই তেমন নয়। মারুতি আমাদেরকে কোনো টাকা দেয় না অল্টোকে প্রমোট করার জন্য। আমরা অল্টো নিয়ে পাহাড়ে যাই। এবার এর মানে এই নয় যে সবাইকে একেবারে অল্টো নিয়েই পাহাড়ে যেতে হবে, আবার এটাও নয়, এটাও বলছি না যে অল্টোই একমাত্র পাহাড়ের জন্য সক্ষম গাড়ি। তবে হ্যাঁ, অল্টো নিয়ে পাহাড়ে যাওয়ার আমাদের এই ভিডিও দেখে অনেকেই অনেক রকম বিরূপ মন্তব্য করেন, কিন্তু পাহাড়ের মানুষ এই অল্টোর ওপরেই সব থেকে বেশি ভরসা রাখেন তাদের এই পাহাড়ে যাতায়াতের ক্ষেত্রে। সেটা আপনারা নিজেরা গেলেই দেখতে পাবেন। তাই বলবো যার কাছে যা গাড়ি আছে সেই গাড়ি নিয়েই বেরিয়ে পড়ুন, নিজের ভালোবাসার মানুষকে নিজের পরিবারকে নিয়ে বেরিয়ে আসুন পাহাড় থেকে। আর যারা সময় করে উঠতে পারছেন না, যেতে পারছেন না, তারা দেখতে পারেন আমাদের ভিডিওগুলো। আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই কাছের মানুষের সঙ্গে যার সঙ্গে আপনারা রোড ট্রিপে যেতে চান শেয়ার করেন।